আজকে একটা জনমত জরিপ নিয়ে কথা বলবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মূল্যায়নের সঙ্গে একমত হতে হবে এমন না, আপনি নিজেও মূল্যায়ন করতে পারবেন আমার আলোচনার আলোকে। আপনি নিজে মূল্যায়ন করে দেখুন আপনার দৃষ্টিভঙ্গি, আপনার নিরপেক্ষ অ্যাসেসমেন্ট আমার সঙ্গে কিছুটা টালি করে কিনা বা সম্পূর্ণ বৈপরীত্য সৃষ্টি করে কিনা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটা ইনস্টিটিউট তারা সার্ভে করেছেন আগামীতে কিরকম ভোট দিতে চান জনসাধারণ। সেখানে দেখা গেছে বিএনপিকে 12% লোক ভোট দিবেন বলে জানিয়েছেন, জামাতকে 10.4%, এনসিপিকে 2.3 এবং আওয়ামী লীগকে 7.03। উল্লেখযোগ্য, আওয়ামী লীগ কিন্তু তার নির্বাচনী কার্যক্রমে আদৌ যেতে পারবে কিনা, কারণ আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ। তারপরেও যারা একেবারে ডিসপারেটলি আওয়ামী লীগ করেন তারা বলছেন যে আওয়ামী লীগকে ভোট দেবো, সেটার সংখ্যা 7.03। এখন এর সঙ্গে একটু মূল্যায়ন করতে হবে পূর্বে একই ইনস্টিটিউট একটা সার্ভে করেছিল, সেই সার্ভে বিএনপিকে ভোট দিতে চেয়েছিল 16.3, বর্তমানে 12%। জামাতকে দিতে চেয়েছিল 11.3, তারা এখন 10.4। এনসিপিকে দিতে চেয়েছিল 2%, তারা বেড়েছে, এখন তারা 2.3। আর কাকে ভোট দেবে এটা প্রকাশ করে নাই 14.4% সার্ভেতে যে সকল লোক অ্যাটেন্ড করেছিল। অর্থাৎ 14.5% লোক বলে নাই আমি কাকে ভোট দেব। আর সিদ্ধান্ত নেয় নাই এমন কথা বলে সার্ভের লোকদের ফিরিয়ে দিয়েছেন, তার সংখ্যা 48 পয়েন্ট। তাতে মোট 62.5% ভোটাররা মুখ খোলেননি। তাহলে মোট যে ভোটার তার অর্ধেকের চেয়ে অনেক বেশি লোক এখনো মুখ খোলেননি। এখন এখানে গুরুত্বপূর্ণ মূল্যায়ন। যারা বিএনপি করেন বর্তমানে বিদ্যমান রাজনীতিতে, তাদের তো আর রাগঢাকের কিছু থাকার কথা না, উচ্ছ্বাসের সঙ্গে বলবে বিএনপিকে ভোট দেব, স্বাভাবিক সেটা। ফলে বিএনপির যে 12% ভোটাররা ভোট দেবেন এটাকে আমরা ধরে নিতে পারি যেটা নির্ভেজাল বিএনপির ভোট। জামাতকে যে 10.4% ভোট দেবেন তারা নির্ভেজাল ভাবে জামাতের ভোটার, কারণ বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে তাদের রাগঢাকের কিছু নাই, পরিস্থিতি তাদের এবং বিএনপির অনুকূলে। একইভাবে এনসিপিকে 2.3% যারা ভোট দিতে চেয়েছেন, এখন তো এনসিপির রমরম অবস্থা। ফলে বিএনপি, জামাত, এনসিপি যারা করেন বা যারা ভোট দিতে চান তাদের তো আর রাগঢাকের কিছু নাই, তাদের নতুন করে চিন্তা ভাবনার মন খুলবো না, মুখ খুলবো না বা কোনো রকম ভয় আছে এরকম তো অবস্থা না। দেশটাই তো এখন তাদের জন্য বেশ ভালো পরিবেশ। আওয়ামী লীগের যারা ডিসপারেট, জানে তার দলের কার্যক্রম বন্ধ এবং তার নাম প্রকাশ করার পরে তার জন্য পরিণতি খারাপ হতে পারে, তারপরও 7.5% ভোটাররা বলছেন আওয়ামী লীগকে ভোট দেব। এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ, যারা বলতে চান নাই তারা কারা? 14.5%। তাদের অনুমান করা যায়, বিশ্লেষণে বোঝা যায় বললে যদি বিপদ আসে এই জন্য মুখ খোলে নাই, বলতে চায়নি। তো বিএনপি, জামাত, এনসিপি করলে তো তার আর ভয়ের কিছু নাই। ফলে এই যে 14%, 14.5% লোক মুখ খোলে নাই, ক্যালকুলেশনে মূল্যায়নে আসে ভীত সন্ত্রস্ত হয়ে বা অন্য কোনো কারণে মুখ খুলতে চান নাই, তার সংখ্যা 14.5। তা আমরা যদি ধরে নিই যেখানে মেজরিটি পোর্শন আওয়ামী লীগের ভোটার, কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে ভয়ে মুখ খোলে নাই যে কাকে ভোট দেবে, তাহলে আওয়ামী লীগের পার্সেন্ট হয়ে দাঁড়ায় 14 এবং 7। 14 এবং 7 যদি হয় 21, আমরা যদি এখান থেকে কমিয়েও নেই তাতেও 20, 19, 18, 17 যদি হয়, 16 যদি হয়, 15 যদি হয়, তাহলে কিন্তু সেটা বিএনপি এবং জামাত তারা মিলে যে, এবং এনসিপি, বিএনপির 12, জামাতের 10, এনসিপির 2, তাহলে কত হয়? তাদের যেটা হয় সেটা সব মিলেও কিন্তু যদি যৌথভাবে তারা ইলেকশন করে সেটা একটা দিক, আর যদি সেপারেটলি তারা ইলেকশন করেন তাহলে সেই জায়গায় আসে না। আর আমরা যদি 14 আর 7 ধরে নিই আওয়ামী লীগের, যে যারা মুখ খোলে নাই, তারা ভয়তে মুখ খোলে নাই, বলতে সাহস পায় নাই, 14 আর 7, তাহলে পার্সেন্টেজটা কেমন দাঁড়ায়? দ্বিতীয়, যে 48 পয়েন্ট লোক কাকে ভোট দেবো সিদ্ধান্ত নেয়নি,
এই লোকরা কারা? বাংলাদেশে বড় দল তো এই কটা যাদের কথা বললাম। তাহলে যারা বলছে সিদ্ধান্ত নেইনি, তাদের মেজর সংখ্যক এমন হতে পারে যে আওয়ামী লীগকে তো ভোট দেওয়ার মতো অবস্থা নাই, বা আওয়ামী লীগের জোটবদ্ধ যে রাজনৈতিক অ্যালায়েন্স তারা তো আদৌ নির্বাচন করতে পারবে কিনা, এই জন্য তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। আর যদি আর একটা দিকে দেখি, এই 48% লোক বাংলাদেশে এখন আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে বা আওয়ামী লীগের অ্যালায়েন্সের নাম উচ্চারণ করলে তাদের ফ্যাসিবাদের তকমা দিয়ে লুটপাট করা, মারধর করা, ভয়ঙ্কর অবস্থা করে তাদের জেলে পাঠানো হয়। ফলে ধরে নেওয়া হচ্ছে এবং স্বাভাবিক মূল্যায়নে সেটা আসে যে এই 48%-এর ভিতরে বিএনপি, জামাত, এনসিপি থাকলে তারা রাগ ঢাক রাখতো না। 16 বছর আওয়ামী লীগের শাসনামল ছিল, এখন তারা কেন বলবে সিদ্ধান্ত নেয়নি? তা তো সিদ্ধান্ত নিয়েই রাখা লোক। ফলে অ্যাজ এ হোল যদি চিন্তা করা হয়, তাহলে 62% লোক যারা মতামত দেয়নি, 14 মুখ খোলে নাই কাকে দেব, আর 48 বলে সিদ্ধান্ত নেয়নি, এর মেজর পোর্শন যদি আওয়ামী লীগ বা তার অ্যালায়েন্স ইলেকশন করার সুযোগ পায়, সেই ক্ষেত্রে তারা সেদিকে ভোট দিতে পারে। দ্বিতীয় একটা বিষয়, 32 নম্বরের ঘটনাকে ঘিরে ঢাকার 2টি পত্রিকা এবং একটি গুরুত্বপূর্ণ এনজিও এবং আরেকটি সহ এনজিও তারা সার্ভেতে গেছিলেন। তাদের সার্ভে টার্গেট ছিল বঙ্গবন্ধুকে ভালোবাসে কিন্তু আওয়ামী লীগকে পছন্দ করে না, বা আওয়ামী লীগের 16 বছরের কার্যক্রমের বিভিন্ন ত্রুটি সত্ত্বেও বঙ্গবন্ধুকে শুধু সালাম জানাতে গেছে, শ্রদ্ধা জানাতে গেছে। এরকম লোকের সংখ্যা কত? তারা সেটা দেখিয়ে মূল্যায়ন করতে চেয়েছিল আওয়ামী লীগ অপছন্দ কিন্তু বঙ্গবন্ধু পছন্দ। তারা সেখানে গিয়ে তাদের সার্ভের যে পলিসিটা সেটাই চেঞ্জ হয়ে গেছে। তারা সেখানে গিয়ে দেখলেন একজন নারী, তিনি বলছেন স্বাধীনতা যুদ্ধের সময় তার বিয়ে হয়েছিল, তার গর্ভে তখন বাচ্চা, তার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়, তিনি আর বিয়ে করেন নাই, গর্ভের বাচ্চাটা পরে ভূমিষ্ঠ হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তার কাছে মনে হয়েছিল বাবার হত্যা, এত কষ্ট তিনি পেয়েছিলেন। ওই ভদ্র মহিলা আর কখন বিয়ে করেন নাই, তিনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গেছিলেন, হিউমিলেটেড হয়ে ফিরে আসছেন। আর একজন নারী, তার পোশাক পরিচ্ছদে একেবারে নেকাব দেওয়া, খুবই রক্ষণশীল মনে হয়েছে, তিনি বলছেন যে আমি কোনো দল করি না, আমি শুধু বঙ্গবন্ধুকে একটা ফুল দিয়ে যাব। আর একজন নারী, তিনি বলছেন আমি বাবার খাই, আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবো, আমি আওয়ামী লীগ করি না। এই 3 জন নারীকে ভীষণভাবে হেনস্থা করা হয়েছে, একজনাকে তো মাটিতে ফেলে মারধর করা হয়েছে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এবং কিছু মেইন স্ট্রিমের মিডিয়ার সৌজন্যে সারা দেশে ছড়িয়ে গেছে। এই যে 3 জন নারী এবং তাদের পোশাক পরিচ্ছদ, তাদের অবয়ব, তাদের কথা বলার ধরন, তাদের ভিতর শালীনতা বোধ, শিষ্টাচার বোধ সব দেখে তাদেরকে হেনস্থা করার ঘটনা, শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা যে সকল নারীরা দেখেছে, তাদের একটা বড় পোর্শন কিন্তু এই নারীকে হিউমিলেট করা, বা যারা আওয়ামী লীগ করেন না কিন্তু সুইং ভোটার, এদিক ওদিক যেতে পারেন, তাদের কিন্তু এটা ভালো লাগে নাই। ফলে তারা এই হেনস্থা করা সঙ্গে যারা জড়িত, যে সেন্টিমেন্ট জড়িত, তাদের বিপক্ষে চলে যায়। দ্বিতীয়, একজন আলেম গেছেন মাওলানা ওয়ালিউল্লাহ, তিনি তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে গেছেন। তিনি বলছেন যে আমি একজন আলেম, আমি মাদ্রাসায় পড়াই, একটা দোকানে চাকরি করি। এই দেশটা ব্রিটিশরা দখল করছিল, পশ্চিমারা দখল করছিল, আমি কোন দল করি না, আমি বঙ্গবন্ধুকে একটু শ্রদ্ধা জানাই যাব। সেই আলেমকে হেনস্থা করা হয়েছে। একজন রিক্সাওয়ালা, শোলকুপা বাড়ি, ঝিনাইদহ, সে বলছে আমি কোনো দল করি না, আমি রিক্সা চালাই, আমার হক হালালির পরিশ্রমের টাকা দিয়ে আমি 400 টাকা দিয়ে একটা ফুল কিনে আসি, আমি এই রিক্সায় আসছি, আমি জাস্ট ফুলটা দিয়ে চলে যাও, আমি কোনো দল করি না। এই রিক্সাওয়ালা তো এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান কিছু হইতে চায় না, এবং স্বীকৃত সেই রিক্সাওয়ালা। সেই রিক্সাওয়ালাকে বেদমভাবে মারধর করা হচ্ছে। সে চিৎকার করে বলছে আমার বঙ্গবন্ধু, আমার জয় বাংলা। এক পর্যায়ে সে বলছে আমার রিক্সা, আমার রিক্সা। অর্থাৎ তার রিক্সাটা তার জীবন জীবিকা অর্জনের, তার অবলম্বনটা রিক্সা। হয়তো এই রিক্সাটা তার মালিকের, পৌঁছে না দিলে ওর উপর সাজাটা আসবে, তা তো দেওয়া হয়নি। রিক্সাটাকে দুমড়ে মুষড়ে শেষ করে দিয়ে তার ফুলটাকে ফেলে পাড়ানো এবং তাকে মারধর করে পুলিশে দেওয়া, আর পুলিশ তাকে হত্যা চেষ্টার মামলায় কোর্টে পাঠিয়েছে, ম্যাজিস্ট্রেট সাহেব তাকে জেলে পাঠিয়েছেন। ফুল নিয়ে যাওয়া মানুষটা নাকি হত্যা করতে গেছে। ফুল যার হাতে লক্ষ লক্ষ মানুষ দেখলেন, তিনি নাকি হত্যা করতে গেছেন। এই যে মব, এই রিক্সাওয়ালা একজন মুক্তিযোদ্ধা, তার এখানে মুক্তিযোদ্ধার
মনোগ্রাম লাগানো এবং একটা কালো ব্যাজ। তিনি বলছেন, আমি বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধ করেছিলাম, আমি কোনো দল করি না, আমি জাস্ট একটু শ্রদ্ধা জানিয়ে চলে যাব। তাকে হিউমিলেট করা হয়েছে ফ্যাসিস্ট তকমা দিয়ে। কয়েকজন লোক গেছেন সেখানে, এমনকি একজনে বলতেছে আমি শিবিরের প্রশিক্ষণ সম্পাদক, তাকেও বেদম পেটানো হয়েছে। আর স্লোগান কি? তারেক জিয়া কথা দিলাম 32 নম্বরের দখল নিলাম। তারেক জিয়া কথা দিলাম 32 নম্বরের দখল নিলাম। তো 32 নম্বরটা কি? 32 নম্বর বঙ্গবন্ধু ভবন, এটার মালিক তো শেখ হাসিনারা, এখন তো এটার মালিক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। এটা দখল নেবেন? এমনি তো জামাত, এনসিপি রাস্তাঘাটে সবখানে স্লোগানে মিটিংয়ে বলে আপনারা এখন বাস স্ট্যান্ড দখল করেন, টেম্পো স্ট্যান্ড দখল করেন, গরুর হাট দখল করেন, ব্যবসায়ীর ব্যবসা দখল করেন, চাঁদাবাজি করেন। চাঁদাবাজি না পেলে পাথর দিয়ে পিটিয়ে ওই যে লাল চানকে মেরে ফেলা মিটফোর্ডের কাছে জনাব তারেক রহমান অনেককে দল থেকে বহিষ্কার করছেন চাঁদাবাজি সহ এরকম কর্মকাণ্ডে, কিন্তু চাঁদাবাজি থামছে না। আবার স্লোগান হয় কি? চাঁদা কালেকশন পল্টনে চলে যায় লন্ডনে। আবার তারেক জিয়ার নামের পিছনে একটা মহিলাদের অর্গানের নাম দিয়ে জঘন্য ভাষায় স্লোগান দেওয়া হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসার আগে বলা হচ্ছে এরা লুটপাট করেছিল, শেখ হাসিনার কথা বলে সে এক স্বৈরাচার ছিল, তার পূর্বে স্বৈরাচাররা আবার ফিরে আসতে চায়। এক স্বৈরাচারকে সরিয়েছি আর এক স্বৈরাচারকে আনার জন্য না। ফলে সারাদিন তারেক জিয়ার, খালেদা জিয়ার, বিএনপির লুটপাট, চাঁদাবাজি, অতীতের কর্মকাণ্ড নিয়ে ভয়ঙ্করভাবে ক্যাম্পিং করছে জামাত এবং এনসিপি, এবং অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় বেগম খালেদা জিয়াকে নিয়েও, যে আমরা আন্দোলন করছি এক স্বৈরাচারকে সরিয়ে আর এক স্বৈরাচারকে আনার জন্য না। এইভাবে চরম ইমেজ সংকট থাকার পরিস্থিতি বুঝে দল থেকে অনেককে বহিষ্কার করার পর তারেক গিয়ে কন্ট্রোল করতে পারছেন না। আর তেমন একটি সময় 32 নম্বরের মতো জায়গায় মাইক দিয়ে বলা হচ্ছে তারেক জিয়া কথা দিলাম 32 নম্বরের দখল নিলাম। এই সুযোগে বিএনপির এন্ট্রি, যারা আওয়ামী লীগ না, তারা বলছে সারা বাংলাদেশের গরুর হাট, ব্যবসা বাণিজ্য, মানুষের বাড়িঘর দখল নিয়েছো, এখন 32 নম্বর দখল নিয়েছো, তোমরা যে দখলবাজ এটা তোমরা পাবলিকলি প্রচার করেছো। এই ঘটনাগুলি সোশ্যাল মিডিয়ায়, মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে গেছে। ফলে কিছু লোক ছিল সুইং ভোটার, যারা আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনে নানা কারণে অখুশি, বঙ্গবন্ধুকে ভালোবাসে, প্রগতিশীল মানুষ, বলে না আওয়ামী লীগের কিছু শাস্তি হওয়া দরকার, শিক্ষা হওয়া দরকার। তারা কাকে ভোট দেবে? তাহলে বিএনপি এতদিন ক্ষমতার বাইরে, তাদের বোধহয় পূর্বের যে কর্মকাণ্ড করছে ক্ষমতায় অতীতে থাকা অবস্থায়, এই যে মারধর করা, 21 আগস্টের হত্যা, বিভিন্ন লুটপাট করা, খাম্বা তৈরি করা, হাওয়া ভবন, বোধহয় বিএনপির একটা পরিবর্তন হয়েছে, তাদের দিকে যাব কিনা। সেই মানুষগুলো কিন্তু এই যে 15 আগস্টের ঘটনাগুলো দেখছে। এমনি তো জামাত, এনসিপি ক্যাম্পিং করে সারা দেশ সয়লাভ করে দিচ্ছে যে বিএনপি হচ্ছে চাঁদাবাজের দল, দখলবাজের দল, গরুরহাট দখলের দল, সন্ত্রাসী। আর তার সঙ্গে 15 আগস্টের ঘটনাটা যুক্ত হয়ে গেছে। এই যুক্ত হয়ে যাওয়ার ঘটনায় যারা ভাসমান ভোটার, যারা বিএনপির কথা ভাবলেও ভাবতে পারত, তারা কিন্তু এখন মনে করতেছে না এদের অসভ্যতা বন্ধ হয় নাই তো, এরা তো চরম অসভ্য। একজন নারীকে সেখানে মারতেছে, একজন রিক্সাওয়ালাকে মারতেছে, একজন মুক্তিযোদ্ধাকে হেনস্থা করতেছে, একজন আলেমকে হেনস্থা করতেছে, রিক্সাওয়ালাকে হত্যা করতে গেছে এমন জঘন্য মিথ্যা মামলা দিয়ে তারা জেলে পাঠাইছে। যার হাতে ফুল গেছে শ্রদ্ধা জানাতে, সে নাকি হত্যা চেষ্টা মামলার আসামি। সে তাহলে কি সে হত্যা করতে গেছে? এইসব ঘটনায় ইমেজ যেটুক ছিল সেটুক চরমভাবে সংকটে পড়েছে। আর একটা ঘটনা ঘটছে, সেলিব্রিটি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা, ডাক্তার আব্দুল নূর তুষার, তিনি আওয়ামী লীগ করেন না, তিনি তারেক জিয়ার তরুণের ভাবনা প্রোগ্রামে স্পেশাল গেস্ট হয়ে সুন্দর বক্তব্য রাখছেন। তার সহ খায়রুল, যে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, আরো অনেকে যারা বঙ্গবন্ধুকে শোক দিবসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শ্রদ্ধা জানিয়েছেন, তাদের ছবি টাঙিয়ে জুতা পেটা করছে, এবং তার সংখ্যা প্রায় 100-এর কাছাকাছি। খায়রুল তো বলছে আমার জায়গা থেকে আমি শ্রদ্ধা জানাবো,
এটাই যদি জুতা পেটা করতে হয় তাহলে আমার ছবিটা আরো বড় করে টানান, বড় করে টানার পর সবচেয়ে পচা জুতোটা দিয়ে আমাকে পিটান। জয়া আহসান ভারতে এখন থাকেন অভিনেত্রী, তার ছবি টাঙিয়েও জুতা পেটা করা হয়েছে। সাংবাদিকদের ছবিটা নিয়ে জুতা পেটা করা হয়েছে। সেখানে অনেকেই আওয়ামী লীগ করেন না, তাদের ছবিটা নিয়ে জুতা পেটা করা হয়েছে। এই মানুষদের কিন্তু লক্ষ লক্ষ ভোটার আছে, সমর্থক আছে, অনুসারী আছে। তারা যখন দেখে নাটকের খায়রুলের উপর জুতা পেটা করা হচ্ছে, ডক্টর আব্দুল নূর তুষারের ছবির উপরে জুতা পেটা করা হচ্ছে, তখন যেটুকু ন্যূনতম সহানুভূতি সৃষ্টি হওয়ার মতো পরিবেশ হয়েছিল বলে অনেকে মনে করে, সেটুকু কিন্তু আর অবশিষ্ট থাকে না। ফলে যাই করতেছে, 32-এর ঘটনা, পরবর্তী ঘটনা, আবার জামাতের লোকেরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তারা দখল করে নিয়েছে, ভিসির থেকে শুরু করে হল তাদের দখলে। সেখানে যুদ্ধাপরাধীদের ছবিগুলো দিয়ে নতুন করে সেখানে একটা প্রদর্শনী করে যারা মোটামুটি জামাতের পক্ষে থাকার মানুষ না ডাইরেক্ট, কিন্তু নানা কারণে একটা সিম্প্যাথি থাকতে পারে, তারা কি পক্ষে থাকলো নাকি বিপক্ষে থাকলো? সরোয়ার্দী উদ্যানের জনসভায় যে বক্তব্য বিবৃতি হলো, সেটা কি পক্ষে থাকলো নাকি বিপক্ষে থাকলো? জামাত পূর্বে ভোট পেয়েছিল সার্ভেতে 11.3, এখন কমে সেটা এসেছে 10। বিএনপির 16 থেকে এখন এসেছে 12। এখন এই সিচুয়েশনে যারা নির্বাচন পর্যবেক্ষণ করেন দেশি বিদেশি, তাদের একটা অ্যানালাইসিস, এবং এই 32 নম্বরের সামনে যারা গেছিল, 2টি পত্রিকা এবং 2টি এনজিও, তাদের অ্যানালাইসিস যে এই সকল ঘটনা বিএনপির ভাসমান ভোটটাকে বিএনপির থেকে অন্যদিকে ধাবিত করে দিচ্ছে। একজন প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট ফ্রান্সে থাকেন, তার আজকে একটা বক্তব্য শুনলাম। তিনি বলছেন বিএনপি ক্ষমতায় যেতে পারবে না, জামাত পারবে না, এনসিপি তো প্রশ্নই ওঠে না, নতুন একটি সরকার হবে, নতুন ব্যক্তিরা ক্যান্ডিডেট হবে। তিনি হয়তো সার্ভেটা দেখেছেন, তবে তার মূল্যায়ন আর আমার মূল্যায়নটা একটু ভিন্ন। আমার মনে হয়েছে আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনে দেশ যেমন ডেভেলপমেন্ট হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ কষ্টও পেয়েছেন। সেই মানুষগুলো এই 1 বছরে যা দেখছেন, তাতে দেখছেন যে এর চেয়ে আওয়ামী লীগ 1000 গুণে ভালো ছিল। অন্তত বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শেখ হাসিনার সময় 7.5 ছিল, এখন বিশ্বব্যাংক বলছে 3-এ এসে নামছে। শেখ হাসিনার সময় 116টি সামাজিক প্রতিরক্ষা খাত তৈরি করা হয়েছিল, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, বিধবা, বয়স্ক, পঙ্গু সবাইকে সাহায্য দেওয়া হতো, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শেখ হাসিনার সময় কর্মসংস্থান হচ্ছিল, এখন দেবপ্রিয় ভট্টাচার্য বিশ্বব্যাংকের রেফারেন্স দিয়ে বললেন 28 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে নতুন করে, এর ভিতর 17 লক্ষ নারী। আর বিদেশ থেকে যে টাকা আসতো, জনশক্তি রপ্তানি এবং তৈরি পোশাক, 2 খাতে এখন মুখ থুবড়ে পড়েছে। 149টা শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, বেকাররা এখন রাস্তায় ছিনতাই করতেছে। গার্মেন্টসের কয়েকটি মেয়ে নাম প্রকাশ না করার শর্তে পত্রিকাকে বলছে যে আমরা অনৈতিক কাজে এখন যুক্ত হচ্ছি, কারণ আমাদের চলতে তো হবে, আমরা যাব কোথায়? গোটা বাংলাদেশে যারা শেখ হাসিনা সরকারের তীব্র সমালোচক, গণমাধ্যমে সাংবাদিক নেতা এম এ আজিজ, মাসুদ কামাল, মঞ্জুরুল ইসলাম পান্না, জিল্লুর রহমান এবং আরো অনেকে, আনিস আলমগীর, তারা তীব্র আওয়ামী লীগের বিরোধী। এমনকি সাম্প্রতিক সময়ে মোস্তফা ফিরোজ, তাদের বক্তব্য শুনলে বোঝা যায় যে তারা বলছে যে শেখ হাসিনাকে তাড়াতে যে তো কি ভয়ঙ্কর ঘটনা ঘটাইছি, এর চেয়ে তো শেখ হাসিনা ভালো ছিল। তাদেরকে এখন স্বৈরাচারের বা ফ্যাসিস্টের তকমা দিতে চাচ্ছে। এখন এই সিচুয়েশনে আওয়ামী লীগের পক্ষে মানুষের একটা ভয়ঙ্কর, অপরিবর্তনীয়, অকল্পনীয় একটা পরিবর্তন এসেছে। তারা মনে করে এই সরকার কিছুই করতে পারে নাই, এর চেয়ে আওয়ামী লীগ অন্তত দেশটাকে ডেভেলপ করছিল, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থার উন্নয়ন, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, গরিব মানুষের ব্যবস্থা করেছিল। আওয়ামী লীগের জন্য ফসল উৎপাদিত হয়েছে। এখন আওয়ামী লীগ এই ফসল তার নৌকায় তুলতে পারবে কিনা? আওয়ামী লীগ কি পারবে মুক্তিযুদ্ধের সকল সপক্ষ শক্তিকে একত্রিত করে একটা জোট করে প্রমাণ করতে যে এই দেশ স্বাধীনতা বিরোধীর না, এই দেশ সাম্প্রদায়িক শক্তির না, আমাদের অতীতে যে ভুল ত্রুটি হয়েছে, আমরা সবাই মিলে যেমন মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছিলাম, আবার সবাই মিলে মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে রক্ষা করব। এভাবে আওয়ামী লীগ কি প্রস্তুত?
আওয়ামী লীগের সঙ্গে কি মুক্তিযুদ্ধের অন্যান্য দল তারা কি বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ না থাকলে, মুক্তিযুদ্ধের প্রধান শক্তি না থাকলে তারাও আর কোথাও মুখ খুলতে সাহস পায় না। এখন সকলকে ঐক্যবদ্ধ করে যদি আওয়ামী লীগ তার সাংগঠনিক শক্তি সকলকে নিয়ে, মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে নিয়ে রেডি করতে পারে, তাহলে এই যে ফসল প্রস্তুত হয়ে আছে, এই ফসল তাদের নৌকায় উঠলে আবার অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, এগিয়ে যাওয়ার বাংলাদেশ কায়েম হবে। অন্যথায় বাংলাদেশ যে বিপন্ন অবস্থার ভিতর পড়েছে, ডক্টর ইউনূস বাংলাদেশকে যত পিছনে নিয়ে গেছেন, একেবারে ধ্বংসের খাদের কানায় নিয়ে যাওয়ার মতো অবস্থাটায় বাংলাদেশ অস্তিত্ব বিপন্ন হতে পারে। কারণ সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, সেনাপ্রধানই বলছিলেন। ইউনূস বলছেন যুদ্ধ পরিস্থিতির ভিতরে আছি। ইউনূসের ক্যাবিনেটের অনেকেই বলছেন মানচিত্র নতুন করে লেখা লাগতে পারে। ইউনূসের এক উপদেষ্টা তো বলছেন গৃহযুদ্ধ হতে পারে। ফলে উত্তরণের জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি ঐক্যবদ্ধ হতে পারেন, তাহলে মানুষের এখন যে স্পৃহা, মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের ফসল আপনারা নিতে পারবেন। সেটা বাংলাদেশে এই বর্তমান অবৈধ ইউনূস সরকারের অধীনে এসে বাংলাদেশে পাকিস্তানি রাজনীতিবিদদের, পাকিস্তানের ইন্টেলিজেন্স, আর্মি এবং তাদের পররাষ্ট্র দপ্তরের তৎপরতা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কিছুদিন আগে আমরা দেখলাম ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের সাথে একটি চুক্তি হলো। সেই চুক্তিটি কি? বাংলাদেশের পুলিশ বাহিনী পাকিস্তানে গিয়ে ট্রেনিং নিবে, আর পাকিস্তানের পুলিশ বাহিনী বাংলাদেশে এসে ট্রেনিং নিবে। তারপর কি হলো যে পাকিস্তানের যে রাষ্ট্রদূত অথবা পাকিস্তান এম্বাসির কোনো কর্মকর্তাকে বাংলাদেশে আর ভিসা নিয়ে আসতে হবে না। তারা তাদের মামার বাড়িতে চলে আসবে। ঢাকা এয়ারপোর্টে আসলেই তাদেরকে একটা সিল দিয়ে তাদের মামার ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। এরপর এই সপ্তাহে পাকিস্তানের আরও দুইজন মন্ত্রী বাংলাদেশে পা রাখছেন। একজন হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, আরেকজন হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই দুইজন মন্ত্রী 2-3 দিনের ভেতরে এসছেন। তার মানেটা কি দাঁড়াচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন। বাংলাদেশে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ মানুষের আত্মত্যাগ, 2.5 কোটি মানুষের নারীর সম্ভ্রম, 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়া এবং অগণিত মানুষের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আমরা পাকিস্তানের সাথে যে সম্পর্কটি ছিন্ন করেছি, সেই সম্পর্কটি চিহ্ন করে একটি দেশ আমরা পেয়েছি। সেই দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। সেই দেশটির পতাকা লাল এবং সবুজের মিশ্রণ। সে দেশটির জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। সে দেশটির সংবিধান 72-এর সংবিধান, এবং সেই দেশটির নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ইউনূস সরকার ক্ষমতা আসার পর প্রথমে বলেছিলেন যে এই দেশটির নাম বদলিয়ে দিতে চান, 1971-কে রিসেট করে 2024-এ নিয়ে আসতে চান। তার মানে 1971 সালে যে দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা আর নেই। এখন যেটা আছে এটা নতুন। এই জন্য ভারত, কারণ আমাদের স্বাধীনতার কথা আসলে ভারতের কথা আসে, কারণ ভারতের মানুষের ত্যাগ, ভারতের সরকারের সহযোগিতা, ভারতের আর্মির যুদ্ধ যদি বাংলাদেশে না হতো, তাহলে বাংলাদেশ সে 71-এই মুক্তি হতো কিনা সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ আমেরিকা 70 নভেম্বর পাঠিয়ে দিয়েছিল, আরব সাগর ক্রস করার আগেই আমরা স্বাধীন হয়ে গেছি। তা না হলে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীন হওয়া অত সহজ ছিল না। ওই বাংলাদেশ যখন 1971 সালে মুক্তিযুদ্ধ করে, তখন কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তানের কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে এই দেশে আমরা মুক্তি বাহিনীকে ট্রেনিং দিচ্ছি, খাওয়াচ্ছি, 1 কোটি মানুষকে খাওয়াচ্ছি, যুদ্ধের সরঞ্জাম দিচ্ছি, পৃথিবীর নানা প্রান্ত থেকে যুদ্ধের ম্যাটেরিয়াল জোগাড় করে দিচ্ছি। এই দেশ যখন স্বাধীন হবে, তখন এই দেশ আমাদের শত্রু রাষ্ট্রের সাথে যখন কোনো চুক্তি করবে, যখন কোনো সম্পর্ক করবে, সেই ক্ষেত্রে আমাদেরকে যেন গুরুত্ব দেওয়া হয়, আমাদের কনসার্নটাকে যেন
আমলে নেওয়া হয়। এইরকম একটি আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ভারতের সাথে বাংলাদেশের ছিল, এবং এটা থাকাটাই স্বাভাবিক। পৃথিবীর কোনো মানুষ যদি আপনার মুক্তিযুদ্ধে, আপনার স্বাধীনতা যুদ্ধে আপনাকে তাদের ভূমি ব্যবহার করতে দেয়, তাদের অস্ত্র দেয়, তারা ট্রেনিং দেয়, আপনার 1 কোটি মানুষকে আশ্রয় দেয়, তখন তাদের একটা দাবি থাকা, তারা আপনার দেশ চায় না, তারা আপনাকে দখল করতে চায় না, তারা আপনার বাজারও চায় না। তারা চায় আপনি যখন তার শত্রুর সাথে দহরম মহরম করে এই দেশে সেই শত্রুকে এনে জায়গা দিবেন, তখন তাদের কনসার্নটা যেন একটু মাথায় রাখেন। তো বাংলাদেশ সরকার, এই ইউনূস সরকার, অবৈধ ইউনূস সরকার, যার পলিটিক্যাল কোনো লেজিটিমেসি নেই, গণতান্ত্রিক কোনো ভিত্তি নেই, সাংবিধানিক কোনো ভিত্তি নেই, আইনের কোনো ভিত্তি নেই, শুধুমাত্র এনসিপি, জামাত এবং বিএনপির কিছু সন্ত্রাস, সাদাবাজ, দখলদার বাংলাদেশের মানুষকে হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ এগুলা করে মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি করেছে। আর এই ভীতি সৃষ্টি করার জন্য ডক্টর ইউনূস তাদেরকে সুযোগ দিয়েছে। আর এই ফাঁকে তিনি তার ব্যক্তিগত যত স্বার্থ চরিতার্থ করার সেটা করছে। তার পালিত পুত্র এনসিপিদেরকে মাংস খাওয়াইয়া, হাঁসের মাংস খাওয়াইয়া মোটা তাজা করতেছে, যেন কোরবানি দিতে যেন সুবিধা হয়। তো এইটা দেখে ভারত কিন্তু খুবই কনসার্ন যে কি ব্যাপার, পাকিস্তান উৎপাদন করে জঙ্গি, পাকিস্তানে কোনো মানব সম্পদ উৎপাদন হয় না, পাকিস্তানে কোনো রাজনীতিবিদ 5 বছরের টানা রাষ্ট্র পরিচালনা করতে পারেনি কখনো এই 78 বছরের ভেতরে। পাকিস্তান পৃথিবীর যেখানে সন্ত্রাস, চাঁদাবাজ, সন্ত্রাসী ধরা পড়ে, জঙ্গি ধরা পড়ে, তার সাথে পাকিস্তানের কানেকশন থাকে। আফগানিস্তানের মতো একটা রাষ্ট্রকে ধূলিসাৎ করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বেলুচিস্তানে তারা যুদ্ধ করছে। সেই পাকিস্তান পেহেলগ্রাম, ভারতের পেহেলগ্রামে আপনারা জানেন কাশ্মীরে হামলা চালিয়েছে, ভারতে আরও 2-1 বার হামলা চালিয়েছে। লস্করে মোহাম্মদী, জৈশে মোহাম্মদী, লস্করে তৈয়বার মতো এই সন্ত্রাসবাদী দল পাকিস্তান উৎপাদন করে। তাই ভারত সবসময় একটা কনসার্ন থাকে যে এই পাকিস্তান কোন জায়গা দিয়ে ইউজ করে তার সন্ত্রাসী বাহিনী ভারতের মাটিতে ঢুকিয়ে দেয়। সেই জন্য ভারত কখনো চাইতো না বাংলাদেশ পাকিস্তানের সাথে দহরম মহরম করে তাদেরকে দেশে নিয়ে আসা। আপনারা জানেন যে বাংলাদেশে যে পাকিস্তানের জাহাজ আসতো করাচি থেকে, সেই জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসলে ডাবল পরীক্ষা করা হতো, অর্থাৎ 2 বার পরীক্ষা করা হতো শত্রু দেশের জাহাজ হিসেবে। এবং সেই পরীক্ষা করার কারণে পাকিস্তান থেকে জাহাজ আসতো খুবই কম। সাম্প্রতিক সময়ে ইউনূস সরকার যখন ক্ষমতায় আসলো, তারা একটি প্রজ্ঞাপন জারি করলেন যে এখন থেকে পাকিস্তান থেকে যে জাহাজ আসবে সেই জাহাজকে আর তল্লাশি করা হবে না। তাহলে আপনারা কি বুঝলেন? ওই যে 10টা কস্ত্র কোথায় এসছিল? এই শিল্প মন্ত্রণালয়ের CFL এর ঘাঁটিতে চট্টগ্রামে। তখন এই 71-এর ঘাতক নিজামী তখন এই শিল্পমন্ত্রী ছিলেন, তার ঘাটে সেটি এসে লাগলো। সেখান থেকে 10টা কস্ত্র খালাস করা হলো। সেই 10টা কস্ত্র মামলায় বেকসুর সবাই খালাস পেল। কেন পেল? কারণ 10টা কস্ত্র তো রাষ্ট্রের তত্ত্বাবধানে আসছে। রাষ্ট্রের সরকারকে যদি বিচার করা না যায়, তাহলে জনগণকে বিচার করবেন কিভাবে? সেই জন্য এই সরকার এসে আদালতের মাধ্যমে সবাইকে খালাস করে দিলেন। তা এখন এই সরকার আসার পর চট্টগ্রাম বন্দর দিয়ে আবার পাকিস্তান থেকে চায়নার অস্ত্র, পাকিস্তানের অস্ত্র আসতে শুরু করেছে। আর মানুষ আসছে পাকিস্তান থেকে, পুলিশকে ট্রেনিং দিবে, এই এনসিপিকে ট্রেনিং দিবে, শিবিরকে ট্রেনিং দিবে, দিয়ে ভারতকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে। তাই ভারত সিদ্ধান্ত নিয়েছে, মোটামুটি আমরা যতটুকু খবর পেয়েছি, ভারতের সিদ্ধান্ত হলো ভারত বাংলাদেশেও সার্জিক্যাল স্ট্রাইকের মতো যুদ্ধ ব্যবহার করতে পারে। কারণ তারা আইডেন্টিফাই করছে কোথায় কোথায় এই ট্রেনিং হয়, কোথায় কোথায় এর অস্ত্র আসছে। তাই ভারত নিজের স্বার্থেই এখন বাংলাদেশের উপরে আঘাত করার জন্য, বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে। ভারত প্রস্তুতে আছে। ভারতে যে আরো আগেই এটা করত, কিন্তু আরো আগে যদি ভারত করত, তাহলে
মানুষ বলতো শেখ হাসিনা ক্ষমতার থেকে চলে গেছে, ভারতে আশ্রয় দিছে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্যই ভারত এটা করছে। তাই ভারত কূটনীতিকভাবে এবং সামরিকভাবে এটা থেকে বিরত থেকেছে। ভারত দেখতে চেয়েছে যে বাংলাদেশে শুভবুদ্ধি উদয় হয় কিনা, সহসা একটি নির্বাচন হয়ে যারা রাষ্ট্রের মালিক জনগণ, সেই জনগণের প্রতিনিধি রাজনৈতিক দলের কাছে ক্ষমতা দেয় কিনা। কিন্তু ইউনূস, এনসিপি এবং জামাত একই সুরে কথা বলছে। বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে, এনসিপি, ইউনূস এবং জামাতগণ এই চেষ্টায় লিপ্ত। এর কারণ হচ্ছে তারা ইউনূস সরকারের প্রলং করে এখানে পাকিস্তানের ঘাঁটি করতে চায়, এই পাকিস্তানের অস্ত্র দিয়ে এদেশকে সয়লাভ করতে চায়, একটা মিলিশিয়া বাহিনী গঠন করে। তারা বলছে বাংলাদেশে আর্মি পুলিশের কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন বেশিরভাগ 3200 পুলিশকে হত্যা করা হয়েছে এবং পুলিশ অনেকটাই অকার্যকর। আর্মিও এখন ঠুটু জগন্নাথ, তাদেরকে উড়াইয়ে দিব বললেও তারা কিছু করে না। তার মানেটা আপনারা বুঝতে পারছেন যে এই অবস্থায় জামাত এবং এনসিপিকে দিয়া একটা বাহিনী তৈরি হচ্ছে, ট্রেনিং চলছে। এই ট্রেনিং করে তারা পাকিস্তানের অস্ত্রে সুসজ্জিত হচ্ছে। আপনারা জানেন সেদিন বিদেশে যাওয়ার সময় আসিফের কাছে অস্ত্র পাওয়া গেছে, বিদেশে যাওয়ার সময় আপনারা দেখেছেন। সুতরাং এগুলো কিন্তু মিথ না, এগুলো এখন সত্যি ঘটনা। এবং পাকিস্তানের একের পর এক মন্ত্রীরা আসছে, 20 বছরে, 30 বছরে, 50 বছরে যা আসেনি, গত কমাসে কিন্তু তা হয়ে গেছে। আপনারা দেখেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের অর্থমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, একটা দেশে অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তার মধ্যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। তার মানে বোঝেন, প্রধানমন্ত্রীর অ্যাবসেন্সে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মানেটা কি দাঁড়াচ্ছে? পাকিস্তানের টপ থেকে বটম সব এখন ঢাকার লাইনে। ঢাকাতে আসতে এখন তাদের আর বিছা লাগবে না। ঢাকায় আসলে মামার বাড়ির আবদার, মামার বাড়িতে তারা ঢুকে যাবে। এখন ভারতের কনসার্নের কারণে ভারত কিন্তু অজিত দোভাল, ভারতের সেনাপ্রধান এবং ভারতের বিএসএফ প্রধান, তারা কিন্তু এই শিলিগুড়ি, এই বাংলাদেশ সংলগ্ন যে ভারতের যে অঞ্চল, এই অঞ্চলে বারবার আসছে। ভারত চিন্তা করছে তারা একটি ঘাঁটি করতেছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে এবং তারা সৈন্য সমাবেশ বাড়িয়ে দিয়েছে, সীমান্তে জরুরি অবস্থা রেখেছে। সুতরাং আপনারা বুঝতেই পারেন, জরুরি অবস্থা বলতে সীমান্তে প্রস্তুত রেখেছে, এটাকে ঠিক জরুরি বলবো না। তো তাহলে এখন ভারত কি চায়? ভারত চাওয়াটা কিন্তু খুব সিম্পল ছিল, যে দেশ আমাদের সহযোগিতায় স্বাধীন হয়েছে সে দেশ এখন আমাদের শত্রুকে এনে পাকিস্তানকে ভারতকে অস্থিতিশীল করার জন্য মিলিশিয়া ট্রেনিং দেওয়া শুরু করেছে এই জামাত শিবিরকে এবং এনসিপিকে। সুতরাং ভারত এটি নিতে পারেনি। তাই ভারত এখন স্থলযুদ্ধ, বিমান যুদ্ধ, যে যুদ্ধই বলেন, সব যুদ্ধের জন্য প্রস্তুত। বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ করতে খুব ব্যাগ পেতে হবে না। কিন্তু এই বাংলাদেশ যদি ভারতের সাথে যুদ্ধ বেজে যায়, ভারত যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে আক্রমণ করে, তাহলে বাংলাদেশের অখণ্ডতা বিনষ্ট হতে পারে। বাংলাদেশের চিকেন নেক খ্যাত ওই যে আপনারা রংপুরের যে অঞ্চলটি দেখেছেন, সেই অঞ্চলটি বাংলাদেশের দখলে নাও থাকতে পারে। এবং আপনারা জানেন যে পার্বত্য অঞ্চলের যে 3টি বান্দরবান, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি, ওই অঞ্চলগুলোতে আমরা পাহাড়িরা যুদ্ধ করে সেখানে বছরের পর বছর আওয়ামী লীগ সরকার আসার পরে একটি শান্তি চুক্তির মাধ্যমে সেটি বন্ধ করা হয়েছিল। এখন এই সরকার আসার পর সেটি আবার চারা দিয়ে উঠেছে। তার মানেটা কোন দিকে যাচ্ছে? বাংলাদেশে এই যুদ্ধ অবস্থা বিরাজ করে পাকিস্তানকে নিয়ে আসা, বাংলাদেশকে যুদ্ধ অবস্থা বিরাজ করলে আমেরিকাকে নিয়ে আসা, বঙ্গোপসাগরে একটি ঘাঁটি করা এবং এই দক্ষিণ পূর্ব এশিয়াকে আমেরিকার হাতে ইজারা দেওয়া। আর আমেরিকার এলাই তো হচ্ছে পাকিস্তান সেই সুপ্রাচীন কাল থেকে। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে অস্ত্র দিয়ে বাঙালির প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল, তার সমস্ত অস্ত্র এসছে আমেরিকা থেকে। তাই আমরা এখন কনসার্ন, ভারত কিন্তু যেই কোনো দিন, যেই কোনো সময়ে বাংলাদেশের ভূখণ্ডে যদি হামলা চালায়, এটা তো অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ ভারত দেখেছে এই প্রতিবেশী বাংলাদেশ
এখন আর গণতান্ত্রিক কোনো সরকার নেই। তবে বাংলাদেশ সরকারের কাছে কিছু কিছু মেসেজ কিন্তু ভারত অলরেডি দিয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে আপনারা দেখেছেন, এবং বাংলাদেশে যে ভারতের রাষ্ট্রদূত আছে তিনি বলেছেন, আমরা আশা করি বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। এই কথাটি কিন্তু তিনি বলেছেন। এত বছর বলেননি, এখন কেন বললেন? কারণ 4 দলীয় জোট সরকার যখন ক্ষমতায় ছিল, জামাতকে নিয়ে যখন বিএনপি ক্ষমতায় ছিল, আপনারা তখন দেখেছেন অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়া বিয়ে করে বাংলাদেশে ঘর সংসার করে, এখান থেকে 10টা অস্ত্র যে আসে, এই অস্ত্র নিয়ে ভারতে গিয়ে আসামে উল্পার সাথে যুদ্ধ করে এবং মিজোরাম, ত্রিপুরা ওইসব অঞ্চলে গিয়ে বিদ্রোহীদেরকে উৎসাহ দেয়। তো এই অবস্থাটি তখনই থাকে যখন রাষ্ট্র চায়। রাষ্ট্র না চাইলে বিদেশি কোনো গোষ্ঠী, বিদেশি কোনো জঙ্গি আমাদের দেশে এসে সশস্ত্র ট্রেনিং নিতে পারে না, সীমান্তের ওপারে গিয়ে অস্ত্র চালাতে পারে না, আক্রমণ করতে পারে না। এখন ঐতিহাসিকভাবে আপনারা জানেন, আমরাও জানি যে ভারত বাংলাদেশের 4000 বর্গ কিলোমিটার যে সীমান্ত রেখা আমাদের সাথে, পৃথিবীতে ওয়ান অফ দ্য বিগেস্ট সীমান্ত। আপনি দেখেন বাংলাদেশের এক কোনায় 2 থেকে 250 মাইল, 250 কিলোমিটার শুধু বার্মার সাথে। এছাড়া আমাদের প্রতিবেশী বলতে ভারত ছাড়া আর কেউ নেই। আজকে মিয়ানমারের সাথেও আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেল। কিভাবে খারাপ হলো দেখেন, মিয়ানমারের এই যে অখণ্ডতা, ভৌগোলিক অখণ্ডতা, সেটাকে বিনষ্ট করার জন্য বাংলাদেশের এই কক্সবাজার দিয়ে এখন মিয়ানমারে আমেরিকা অস্ত্র ঢুকাচ্ছে। ওই মিয়ানমারের যে বিদ্রোহী গ্রুপ, ওই গ্রুপকে দিচ্ছে বার্মা থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য। তাহলে মিয়ানমারের সাথে চিরতরে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেল, আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেল ভারতের সাথে। তাহলে আমাদের প্রতিবেশী বলতে আর আছে শুধু বঙ্গোপসাগরের লোনা জল। এখন আমাদের কোনো বিপদে, আমাদের দুর্যোগে, আমাদের দুর্বিপাকে আমাদেরকে ওই বঙ্গোপসাগরের লোনা জলে সলিল সমাধি ছাড়া আর কোনো জায়গা রইল না। ভারত একটি সভ্য রাষ্ট্র, ভারত একটি গণতান্ত্রিক দেশ, এবং এই দেশ প্রতিনিয়ত উৎপাদন করছে। কি উৎপাদন করছে? কর্মক্ষম মানুষ, বিশ্বের জন্য প্রয়োজনীয় মানুষ। আর পাকিস্তান উৎপাদন করছে জঙ্গি। আমরা এই কর্মক্ষম মানুষ উৎপাদন করা, মানব সম্পদ উৎপাদন করা, গণতন্ত্রকে দিন দিন নবতর সংস্করণে নিয়ে আসার দেশকে ফলো না করে আমরা আস্তে আস্তে যাচ্ছি কার দিকে? ওই পাকিস্তানের মতো মৌলবাদী, ধর্মান্ধ, ধর্মাশ্রয়ী এবং সন্ত্রাসী একটি রাষ্ট্র, যে রাষ্ট্র গণতন্ত্র গড়েই। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আজকে বাংলাদেশের মানুষ যদি এই ইউনূস সরকারকে গদিচ্যুত করে আবার যদি ৭১-এর চেতনায় ফিরে না যায়, তাহলে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা বিনষ্ট হবে, বাংলাদেশের মানুষ ভুগবে, এবং আন্তর্জাতিক এরিয়াতে আস্তে আস্তে বাংলাদেশ বিলীন হয়ে যাবে। তাই আসুন, আর দেরি নয়, এখনই এই ইউনূস সরকারের পরাজয় ঘটাই এবং ভারতকে আমরা একটা মেসেজ দেই যে আমরা একটি স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে সব করব। তবে ভারত যেহেতু আমাদের স্বাধীনতার যুদ্ধে সহযোগিতা করেছে, আমাদের উন্নয়ন পার্টনার, সেই হিসাবে আমরা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটিকে কোনোদিনও পাকিস্তানকে ব্যবহার করতে দেব না। নট অনলি পাকিস্তান, আমেরিকা, ব্রিটেন, আমেরিকা সহ পৃথিবীর যেই কোনো দেশ এই বাংলাদেশের মাটি, বাংলাদেশের আকাশ, বাংলাদেশের সমুদ্র কখনো ভারতের বিরুদ্ধে আমরা ব্যবহার করতে দেব না। এই অঙ্গীকার ব্যক্ত করে আমি বলতে চাই, ইউনূস সরকার, তুমি বাংলাদেশকে কেয়ামতের দিকে নিয়ে যাচ্ছ, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ। ৫৩ বছরে আমার পূর্বপুরুষেরা এই দেশকে যেভাবে তিলে তিলে গড়ে তুলেছে, তুমি তাকে ধ্বংস করছ। তোমাকে আমরা এই জনতার আদালতে বিচার করবই করব।